হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমার আমার গল্প সিরিজের পক্ষ থেকে আপনারা শুনছেন এই অবেলায়। লিখেছেন সুমনার সাথী, কণ্ঠে আমি মুনিয়া চৌধুরী। পর্ব ১। নিজের দুলাভাইকে বিয়ে করতে হচ্ছে নবনীকে। যে বিয়েটা এড়াতে সে সব ছেড়ে ছুটে গিয়েছিল নিজের ৫ বছরের ভালোবাসার মানুষের কাছে, সেই মানুষটি আজ তাকে ফিরিয়ে দিল। নবনীর বড় বোন অবনী আর নেই। বিশিষ্ট ব্যবসায়ী দিব্য তালুকদার এখন একা। একা নবনীর সেই ছোট্ট শিশুটিও। তাই পরিবারের সবাই চায় নবনী যেন দিব্যকে বিয়ে করে বোনের সন্তানকে নিজের সন্তানের মতো আগলে রাখে। কিন্তু নবনী ভালোবেসেছিল অসীমকে। ৫ বছরের দীর্ঘ প্রতীক্ষা, তিল তিল করে জমানো ভালোবাসা আর নিজের সবটুকু উজাড় করে দেওয়া, সবকিছুর পরিণতি আজ এমন এক অন্ধকার গলিতে গিয়ে ঠেকবে তা নবনী স্বপ্নেও ভাবেনি। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে তাকিয়ে নবনীর আজ বড় অচেনা লাগছে। অসীম, যার জন্য সে আজ নিজের ঘর ছেড়েছে, যার পড়াশোনা আর হাত খরচের জন্য নিজের টিউশনের টাকাগুলো হাসি মুখে তুলে দিয়েছে, সেই অসীম আজ পাথরের মতো শীতল। নবনী ধরা গলায় শেষবারের মতো আকুতি কোণে জানালো, দেখো অসীম, আমি তো কেবল তোমারই হতে চেয়েছিলাম। আজ যখন দুলাভাইয়ের সাথে আমার বিয়ের কথা হচ্ছে, তখন সব ছেড়ে তোমার কাছে ছুটে এলাম। এখন তো তোমার চাকরি হয়েছে, সচ্ছলতা এসেছে, তবে কেন আজ পিছিয়ে যাচ্ছ? অসীম নীরব। তার চোখে নবনীর জন্য কোনো মায়া নেই, বরং এক ধরনের বিজাতিক বিরক্তি। তাচ্ছিল্যের সুরে বলল, দেখো নবনী, আবেগ দিয়ে পৃথিবী চলে না। মা তোমাকে কিছুতেই মেনে নেবেন না। আর চাকরির কথা তুলছ, ওটা আমি আমার যোগ্যতায় পেয়েছি, বলতে দ্বিধা নেই। কিন্তু সত্যিটা হলো, তোমার সাথে এখন আর আমাকে মানায় না। কথাটা শোনা মাত্র নবনীর পায়ের নিচের মাটি যেন সরে গেল। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে। যে মানুষটার জন্য সে শত শত সম্বন্ধ ফিরিয়ে দিয়েছে, নিজের বোনের শূন্যস্থানে বসার প্রস্তাব নাকচ করেছে, সেই মানুষটি আজ অভিজাত্যের দোহাই দিচ্ছে। ৫ বছরের আত্মত্যাগ কি তবে কেবল একটা অযোগ্যতার গল্প ছিল? চোখের জল বাধা মানল না, তবে সেই জলের সাথে মিশে থাকলো এক তীব্র ঘৃণা। নবনী আর নিজেকে সামলাতে পারল না। সপাটে এক থাপ্পড় বসিয়ে দিল অসীমের গালে। দাঁতে দাঁত চেপে বলল, বেঈমান, ছি অসীম, আজ নিজের উপর লজ্জা হচ্ছে যে আমি তোমার মতো একটা মেরুদণ্ডহীন মানুষকে ভালোবেসেছিলাম। আমার পবিত্র ভালোবাসার যোগ্য তুমি কোনোদিন ছিলে না। ঠিক আছে, তোমার যোগ্য কাউকে বেছে নাও। আজকে আমার সাথে তুমি যেটা করলে তার জন্য ভীষণ আফসোস করতে হবে তোমার, ভীষণ আফসোস করবে তুমি। অসীমকে ফেলে রেখে নবনী যখন বাড়ির পথে পা বাড়ালো, তখন তার হৃদয়ে কেবল বোনের সেই ছোট্ট শিশুটির মুখটা ভাসছে, যে মাতৃত্বের দায়ভার এড়াতে সে পালিয়েছিল। আর সেই দায়ী যেন তার জীবনের একমাত্র ধ্রুবতারা হয়ে দাঁড়িয়েছে। নিজের দুলাভাই দিব্য তালুকদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা এখন আর কেবল সামাজিক চাপ নয়, বরং এক বিশ্বাসঘাতকের মুখে চপেটাঘাত করার জেদ। দিব্য তালুকদারের ধন সম্পদের কোনো অন্ত নেই, শহরের প্রথম সারির ব্যবসায়ীদের একজন সে। কিন্তু পাশুর যে এই জৌলুস নবনীকে কোনোদিনও টানেনি। উল্টো মানুষটাকে দেখলেই নবনীর ভিতরটা তেতো হয়ে উঠত। তার বিরক্তির মূলে ছিল দিব্যর গায়ের রং। বিয়ের আসরে যেদিন প্রথমবার দিব্যকে দেখেছিল, নবনী সেই দিন তার বাবাকে সোজাসাপটা বলে দিয়েছিল, এমন একটা কালো লোকের সাথে আমার চাঁদের মতো সুন্দরী আপুর বিয়ে কিছুতেই হতে পারে না। নবনী ছিল সত্যিই অপরূপা, যেন শরতের শুভ্র মেঘের মতো তার গায়ের রং। সেদিন নবনীর কথা শুনে তার বড় ফুপু ধমক দিয়ে বলেছিল, তুই ছোট মানুষ, এসব কি বুঝিস? সোনার আংটি বাঁকা হলেও তার দাম কমে না। ছেলে মস্ত বড় লোক, তার বাবাও নামকরা ব্যবসায়ী। হাজার খুঁজলেও তোদের এই কুঁড়ে ঘরে এমন রাজপুত্র আর আসতো না। ফুপুর সেই কথাগুলো নবনীর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। অভিমানে সে সেদিন বাড়ি ছেড়ে মামার বাড়ি চলে গিয়েছিল। এমনকি নবনীর বউ ভাতেও পা রাখেনি। অবনী যখন বাপের বাড়ি আসতো, নবনী সবসময় নিজেকে লুকিয়ে রাখত। দিব্য তালুকদার লোকটাকে সহ্য করা তার পক্ষে সম্ভব ছিল না। অথচ লোকে বলতো, অবনী রাজ সুখে আছে। শ্বশুরবাড়ির লোক তাকে মাথায় করে রাখে, দিব্য তাকে আগলে রাখে চোখের মনি করে। দিব্য নিজেই পছন্দ করে বিয়ে করেছিল অবনীকে, কিন্তু নিয়তি সব সমীকরণ পাল্টে দিল এক নিমিষে। আর সেই অপছন্দের মানুষটির সাথে নবনীর জীবনের সুতো বাঁধা হতে চলেছে। চারপাশের গুঞ্জনের মাঝে হঠাৎ কানে ভেসে এলো কাজী সাহেবের গম্ভীর কণ্ঠ, মা বলো কবুল। বুকের ভেতরটা হাহাকার করে উঠল নবনীর। অসীমের দেওয়া সেই বিষাক্ত আঘাত আর ৫ বছরের ভালোবাসার অপমৃত্যু তাকে পাথর করে দিয়েছে। চারদিকের মানুষ তাড়া দিচ্ছে। অবশেষে নিজের অবাধ্য নিয়তিকে মেনে নিয়ে
কাঁপা কাঁপা ঠোঁটে নবনী উচ্চারণ করলো, কবুল। ছোটখাটো ঘরোয়া আয়োজনে সম্পূর্ণ হলো বিয়ের আনুষ্ঠানিকতা। আনন্দহীন এক যান্ত্রিক বিয়ে। একটু পরেই বিদায়ের পালা। নবনী যখন নিজের বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস আর চোখের জল আড়াল করার আপ্রাণ চেষ্টা করছিল, ঠিক তখনই তার শাশুড়ি অলেখা বেগম 4 বছরের ছোট্ট দিয়াকে কোলে দিয়ে নবনীর সামনে এসে দাঁড়ালেন। কালো রঙের একটা ছোট ফ্রক পরেছে দিয়া, মাথার দুপাশে দুটো ঝুঁটি। কি ভীষণ মিষ্টি আর আদরে লাগছে মেয়েটাকে। অবিকল তার মায়ের অবনের প্রতিচ্ছবি। গায়ের রংটা পেয়েছে মায়ের মতোই দুধে আলতা। দিয়ার সাথে নবনীর সখ্যতা খুব একটা নেই। ছোটবেলা থেকেই নবনী মামার বাড়িতে বড় হয়েছে, আর অবনীর বিয়ের পর সংসার আর দিব্যর ব্যস্ততার কারণে বাপের বাড়ি আসার তেমন সুযোগ পায়নি। অলেখা বেগম দিয়াকে কোল থেকে নামিয়ে দিয়ে নরম সুরে বললেন, আজ থেকে ওটাই তোমার আম্মু। যাও মা, আম্মুকে হ্যালো বলো। ছোট্ট দিয়া বড় বড় চোখ পিট পিট করে তাকালো। তার শিশুতোষ মনে এটা যেন এক মস্ত বড় বিস্ময়। সে ধীর পায়ে এগিয়ে এসে তার ছোট্ট কোমল হাতটা নবনীর গালে রাখল। সেই স্পর্শে যেন নবনীর ভাত ভাঙা কান্না বেরিয়ে এলো। কয়েক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল তার গালে। দিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি আমার আম্মা, কাঁদছো কেন তুমি? তোমাকে কি কেউ বকেছে? নবনী কোনো কথা বলছে না, শুধু মাথা নেড়ে বোঝালো যে কেউ তাকে বকেনি। আদর করে মেয়েটার গালে চুমু খেতে যাবে, ঠিক তখনই অনাকাঙ্ক্ষিতভাবে কেউ দিয়াকে চট করে কোলে তুলে নিল। চমকে তাকিয়ে নবনী দেখল দিব্য তালুকদার। দিব্যর মুখাবয় গভীর। সেই ব্যক্তিত্বের সামনে নবনী যেন কুঁকড়ে গেল। দিব্য গভীর কণ্ঠে বলল, আমাদের দেরি হচ্ছে আম্মু, সব ঝামেলা চটপট শেষ করে চলে এসো, আমি দিয়াকে নিয়ে গাড়িতে যাচ্ছি। এক মুহূর্ত অপেক্ষা করল না দিব্য। দিয়াকে নিয়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। নবনী বিস্ময় স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার যাওয়ার পথের দিকে। লোকটার রক্ষতা যেন ঘরের বাতাসকে ভারী করে দিল। অলেখা বেগম পরিস্থিতি সামাল দিতে জোর করে একটু হেসে বললেন, তাড়াতাড়ি চলো মা, আমাদের পৌঁছাতে অনেক সময় লাগবে। নবনী বাসর ঘরে বসে, তার বুকের ভেতরটা অপমানে আর অনিশ্চয়তা টিপ টিপ করছে। চারপাশের রজনীগন্ধার তীব্র সুবাস তার কাছে বিষাক্ত মনে হচ্ছে। যে মানুষটাকে সে সারা জীবন ঘৃণা করে এসেছে, আজ তার ঘরে সে নববধূর সাজে বসে আছে। অসীমের দেওয়া ক্ষতটা এখনো টাটকা। সব মিলে নবনী এক পাথর হয়ে বসে রইল। দিয়াকে অলেখা নিজের সাথে নিয়ে গেছে। মেয়েটা অবশ্য আস্তে আস্তে গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল। দরজা খোলার শব্দে নবনী আড়ষ্ট হয়ে গেল। দিব্য ঘরে ঢুকেছে। লোকটা ধীর পায়ে এগিয়ে এসে নবনীর ঠিক সামনে দাঁড়ালো। নবনী মাথা নিচু করে লইল, কিন্তু তার সমস্ত শরীর কাঁপছে। সে ভেবেছিল দিব্য হয়তো তার সেই রুক্ষ মেজাজটাই দেখাবে, কিংবা জোর করে কোনো অধিকার ফলাতে চাইবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে দিব্য খুব শান্ত এবং মোলায়েম গলায় বলল, দেখো নবনী, তখনকার ব্যবহারের জন্য আমি সরি। আমি জানি আজ তোমার মনের উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। তুমি হয়তো এই পরিস্থিতিটার জন্য একেবারেই প্রস্তুত ছিলে না, আমিও ছিলাম না। অবনীর মুখে তোমার কথা অনেক শুনেছি, কিছুটা আন্দাজও করতে পারি তুমি আমাকে ঠিক পছন্দ করো না। তবে বিশ্বাস করো, দেয়ার মুখের দিকে তাকিয়েই আমাকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে, এর বাহিরে কিছুই না। দিব্য গলার স্বর এতটাই ভদ্র এবং মার্জিত যে নবনী কিছুটা অপ্রস্তুত হয়ে মাথা তুলে তাকালো। দিব্য তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, তুমি অনেক ক্লান্ত, ফ্রেশ হয়ে খেয়ে নাও, নিজের ঘর মনে করে নিশ্চিন্তে ঘুমাও, তোমাকে কেউ বিরক্ত করবে না। নবনীর মনে হলো লোকটা যতটা কুৎসিত ভেবেছিল, তার ব্যবহারটা ঠিক ততটাই সুন্দর। কিন্তু এই মুগ্ধতা স্থায়ী হলো না মাত্র কয়েক সেকেন্ডের জন্য। নবনীকে কিছু বলার সুযোগ না দিয়ে দিব্য ঘর থেকে বেরিয়ে গেল। রাতের অনেকটা প্রহর নবনী একা একাই প্রতীক্ষা করল, কিন্তু দিব্য আর ফেরেনি। শূন্য ঘরটায় বসে পুরো বিষয়টাই তার কাছে কোনো দুঃস্বপ্নের মতো মনে হতে লাগলো। বুকের গহীনে জমে থাকা পুরনো ক্ষতগুলো যেন নতুন করে চারা দিয়ে উঠল। অসীমের সেই বেইমানি আর বর্তমানের এই অনিশ্চয়তা। নিজেকে আর সামলে রাখতে পারল না। বালিশে মুখ গুজে প্রাণ ভরে কাঁদল। চোখের নোনা জলে হৃদয়ের ভার কিছুটা লাঘব হলেও মনের ভেতরে জমে থাকা মেঘ কাটল না। কাঁদতে কাঁদতে কখন যে ক্লান্ত চোখ দুটো ঘুমে জড়িয়ে এসেছিল তা সে টেরই পায়নি। যখন ঘুম ভাঙল, ধরফরিয়ে উঠিয়ে বসল নবনী। জানালার পর্দা সরিয়ে দেখল বাইরে রোদের তেজ বেশ কড়া। ফোনটা হাতে নিয়ে সময় দেখা মাত্রই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল ওর। সকাল 8টা 45। লজ্জায় আর আড়ষ্টতায় নবনী কুঁকড়ে গেল।
নতুন বাড়িতে প্রথম সকালে এতটা দেরি করে ফেলাটা যে এক মস্ত বড় অপরাধ। অথচ অবাক করার বিষয় হলো বাড়ির কেউ তাকে একবারের জন্য ডাকলো না। এক রাশ অস্বস্তি নিয়ে দ্রুত ফ্রেশ হয়ে ঘর থেকে বের হলো সে। বাড়িটা তো নয় যেন প্রাসাদ। প্রশস্ত ড্রয়িং রুমে দামি দামি আসবাবপত্র, অভিজাত্যের ছোঁয়া। নবনীকে সিঁড়ি দিয়ে নামতে দেখে অলেখা হাসি মুখে এগিয়ে এলেন। উঠে গেছো মা, এসো নাস্তা করবে। রান্নাঘরে অলেখার সাথে একজন মধ্যবয়স্ক মহিলা কাজে হাত লাগিয়েছে। ডাইনিং টেবিলে বসে দিব্যর ছোট ভাই কলরব আর তার বোন কথা নাস্তা করছে। তাদের তদারকি করছেন দিব্যর ছোট চাচি মাঝহা আর তার ছেলের বউ মৌনিতা। সবাইকে একসাথে দেখে নবনের সংকোচ আরও বেড়ে গেল। বাড়ির বড় বউ হয়ে এত দেরি করে সবার সামনে আসাটা তার কাছে ভীষণ লজ্জার মনে হতে লাগলো। নবনের মুখের এই অস্বস্তি মৌনিতার নজর এড়ালো না। সে দ্রুত পা ফেলে নবনীর কাছে এগিয়ে এলো এবং ঠোঁটের কোণে মিষ্টি এক টুকরো হাসি ঝুলিয়ে বলল, এসো নবনী, অত সংকোচ করছো কেন? সম্পর্কে তুমি আমার বড় হলেও বয়সে তো নিশ্চয়ই ছোট হবে। তোমাকে নাম ধরে ডাকলে কি মাইন্ড করবে? নবনী বিষণ্ণতার মাঝে একটু মৃদু হাসার চেষ্টা করলো। মাথা নেড়ে জানালো যে সে কিছু মনে করবে না। তারপর বেশ কুণ্ঠিত স্বরে বলল, আসলে সরি, আমার উঠতে একটু বেশিই দেরি হয়ে গেল। অলেখা কিচেন থেকে বেরিয়ে এসে নবনীর মাথায় হাত বুলিয়ে দিলেন। অভয় দিয়ে বললেন, আমি ইচ্ছে করে তোমাকে ডাকিনি মা। কাল অতটা পথ জার্নি করে এসেছো, ক্লান্তি থাকাটাই স্বাভাবিক। এটা নিয়ে একদম ভেবো না। এখন চটজলদি নাস্তা করে নাও। তারপর কিছু নিয়মকানুন আছে, সেগুলো সারতে হবে। মৌনিতা নবনীকে হাত ধরে নিয়ে ডাইনিং টেবিলে চেয়ারে বসালো। বাড়ির সবার সাথে পুনরায় পরিচয় করিয়ে দিলেও নবনী খেয়াল করলো মানুষগুলোর ভিড়ে দুটি মুখ অনুপস্থিত। দিব্য আর ছোট দিয়াকে কোথাও দেখা যাচ্ছে না। কিছুক্ষণ নীরব থেকে নবনীর জড়তা কাটিয়ে জিজ্ঞাসা করলো, আন্টি দিয়া কোথায়? মাঝা উত্তর দিলেন, দিয়াকে তো দিব্য স্কুলে নিয়ে গেছে। ও প্রতিদিন অফিস যাওয়ার পথে দিয়াকে নামিয়ে দিয়ে যায়। আর বাড়ির বাকি পুরুষেরা, মানে তোমার চাচা শ্বশুর আর আমার ছেলে কাব্য, অনেক আগে বেরিয়ে গেছে। এই বাড়িতে মোটামুটি 8টার মধ্যে সবাই কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। দিব্যর কথা শুনে নবনের মনে কোনো একটা প্রশ্ন উকি দিল। কাল রাতে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর কোথায় ছিল দিব্য, আর কেন বা গিয়েছিল? নবনী আর কথা বাড়ালো না, চুপচাপ নাস্তা শেষ করলো। এরপরে শুরু হলো পরবর্তী নিয়ম। মাঝা আর অলেখা তাকে রান্নাঘরের দিকে নিয়ে গেলেন। মাঝা বুঝিয়ে বললেন, আমাদের বাড়ির একটা পুরনো নিয়ম আছে। নতুন বউ প্রথম সকালে সবার জন্য কিছু না কিছু রান্না করে। তবে নিয়ম হচ্ছে এই কাজে বাড়ির কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। নিজের হাতেই সবটা সামলাতে হবে। পারবে তো? নবনী ধীর স্থিরভাবে মাথা নাড়ালো। মনে মনে কিছুটা নার্ভাস লাগলেও সে জানে যে রান্না সম্পর্কে তার ভালোই জ্ঞান আছে। তবে এত বড় পরিবার আর নতুন স্বাদের সাথে মানিয়ে নেওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। মাঝহা বেগম এই ফাঁকে মিলুর সাথে নবনীর পরিচয় করিয়ে দিলেন। মিলু এবারের বহু পুরনো বিশ্বাসী কাজের লোক। তার স্বামীও এবারের পুরনো ড্রাইভার। রান্নাঘরে নবনীকে একা রেখে বাকি সবাই বেরিয়ে গেল। সুবিশাল আধুনিক রান্নাঘরটায় নবনী যখন একা দাঁড়ালো, তখন তার মাথার ভিতর শত শত চিন্তার আনাগোনা। সে কি রান্না করবে? ঠিক তখনই মিলু বিনত স্বরে জিজ্ঞেস করলো, কোনো কিছু কি কাটাকাটি করা লাগবে ভাবি? লাগলে বলেন, আমি সব গুছিয়ে দিচ্ছি। আপনি কি রান্না করবেন, কিছু ভেবেছেন? নবনী জানালা দিয়ে বাইরের উজ্জ্বল রোদের দিকে তাকালো। তার মনের ভিতর তখন চিন্তার ঝড়। কি রান্না করলে সবার মন রক্ষা হবে, আবার নিজের সম্মানও বজায় থাকবে, তা নিয়ে সে বেশ দোটানায় পড়ে গেল। অবশেষে সে ভাবল, ভুনা খিচুড়িটাই হবে সবথেকে নিরাপদ আর জুৎসই সিদ্ধান্ত। সবজি এবং মশলাপাতি দিয়ে একবার চড়িয়ে দিতে পারলে স্বাদের দিক থেকে খুব একটা বিড়ম্বনায় পড়তে হবে না। সে মিলুকে বেশ কিছু সবজি কুটতে বলল। মিলু সবজি কাটতে বসেই একগাল হেসে বেশ রসিয়ে রসিয়ে গল্প জুড়ে দিল। দাঁত বের করে সে বলল, জানেন ভাবি, সেবার যখন মৌনিতা ভাবির বিয়ে হলো, তখন আমি এই রান্নাঘরেই ছিলাম। ভাবি তো মস্ত বড়লোক বাপের আদুরে আর একমাত্র মেয়ে। হাঁড়ি পাতিল কোনোদিন ধরেনি। শেষমেশ কিনা নুডলস রান্না করে বসলো। বাড়ির সবার মুখ দেখার মতো হয়েছিল সেদিন। বলেই মিলু খিলখিল করে হাসতে লাগলো। কিন্তু নবনের মনে এই হাসি কোনো দোলা দিল না, বরং সে কিছুটা বিরক্তিই হলো। একে তো নিজের এলোমেলো জীবন নিয়ে অস্থির, তার উপর নতুন পরিবেশের চাপ। এসবের মাঝে মিলুর এই ফালতু রং তামাশা ভালো লাগছে না তার কাছে। সে একটু গম্ভীর হয়ে নিজের কাজে মন দিল। সবজি ধোয়া, চাল ডাল মাপার এই ব্যস্ততার ফাঁকে নবনী যেন মুহূর্তের জন্য ভুলেই গেল গতরাতের ঘটনা।
সব মশলা কষানোর পর যখন খিচুড়ির সুঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো, তখন নবনী এক মুহূর্তের জন্য আনমনা হয়ে গেল। সে ভাবল, যে মানুষটার জন্য সে তার সবটুকু উজাড় করে দিতে চেয়েছিল, সেই আজ অনেক দূরে। আর যাকে সে কোনো না কোনোভাবে এক প্রকার ঘৃণা করত, আজ তার ঘরের মানুষের জন্য রাঁধতেই সে ব্যস্ত। নিয়তি বোধহয় একেই বলে। সিঁড়ি বেয়ে হন্তদন্ত হয়ে নিচে নামলেন অলেখা বেগম। তার এক হাতে ধরা মুঠো ফোন। কারো সাথে কথা বলতে বলতে তিনি এতটাই বিচলিত যে আশেপাশের কোনো দিক তার খেয়ালই নেই। রান্নাঘর থেকে নবনী অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল মৌনিতা। সে শাশুড়ির এমন অবস্থা দেখে তড়িঘড়ি করে উঠে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে চাচি আম্মা? আপনাকে এমন দেখাচ্ছে কেন? কার ফোন এসেছিল? নবনীও হাতের কাজ ফেলে ধীর পায়ে ড্রয়িং রুমের কোণে এসে দাঁড়ালো। অলেখা বেগম একবার নবনীর দিকে তাকিয়ে ধরা গলায় বললেন, দিয়ার স্কুলের টিচার ফোন করেছিলেন। স্কুলে দিয়া নাকি কার সাথে মারামারি করেছে। ম্যাডাম বললেন ছুটি হওয়ার আগে উনি দিয়ার মায়ের সাথে দেখা করতে চায়। আমি দিব্যকে অনেকবার কল করার চেষ্টা করলাম, কিন্তু ও মিটিংয়ে আছে বলে ফোন ধরছে না। মৌনিতা অবাক হয়ে বলল, কিন্তু দিয়ার যে মাই নেই সেটা তো স্কুলের সবাই জানে। এখন ওর মা কোথা থেকে আসবে? অলেখা বেগম অস্থির হয়ে বললেন, আমি অত শত জানি না বাপু, তবে শুনলাম দিয়া হাতে চোট পেয়েছে, ও খুব কাঁদছে। দাঁড়াও, আমি আর একবার দিব্যকে ট্রাই করি। নবনী বলে উঠল, 1 মিনিট আন্টি, ওনাকে আর কল করার দরকার নেই। আপনি আমাকে দিয়ার স্কুলের ঠিকানা বলুন, আমি এখনই চলে যাচ্ছি। অলেখা বেগম কিছুটা দ্বিধায় পড়লেন। নবনী এই বাড়ির নতুন বউ, একা একা পাঠানোটা কি ঠিক হবে? তবে পরক্ষণেই ভাবলেন, দিয়ার জন্য নবনীর এই টানটা তো ভালো লক্ষণ। তিনি সায় দিয়ে বললেন, ঠিকানা নিতে হবে না, তুমি আমাদের গাড়িতে করেই যাও। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে পৌঁছে দিতে। নবনী সম্মতিসূচক মাথা নাড়ল। অলেখা যাওয়ার আগে আবার মনে করিয়ে দিলেন, যাওয়ার পথে একবার দিব্যকে কল দিও। টিচার ওর সাথেও কথা বলতে চেয়েছেন। আমিও দেখছি ওকে পাওয়া যায় কিনা। নবনী দরজার কাছে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। এক অদ্ভুত বাস্তবতায় সে থমকে গেছে। যার ঘর করতে সে এই বাড়িতে এসেছে, যার সন্তানের দায়িত্ব নিতে আজ সে হন্তদন্ত হয়ে ছুটেছে, সেই মানুষটির ফোন নাম্বারটাই তার কাছে নেই। নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস ফেলে সে বেশ কুণ্ঠার সাথে বলে ফেলল, ওনার নাম্বারটা তো আমার কাছে নেই। অলেখা অবশ্য বিনা বাক্যে নাম্বার দিয়ে দিয়েছিলেন। গাড়িতে বসে বারবার কল করলেও ওপাশ থেকে কোনো সাড়া মেলেনি। দিব্য সম্ভবত তার বিজনেস মিটিংয়ে এতটাই মগ্ন যে ফোনের অস্তিত্বই ভুলে গেছে। নবনী হতাশ হলো বেশ। স্কুলে পৌঁছে নবনী জানতে পারল সবটা। দিয়া তার সহপাঠীদের সাথে গল্প করছিল যে এখন তার কাছেও মা আছে, কিন্তু তারা সেই কথাকে হেসেই উড়িয়ে দিয়েছিল। তাদের বিদ্রূপ আর অবিশ্বাস সহ্য করতে না পেরেই দিয়া রুখে দাঁড়িয়েছিল। আর সেই হাতাহাতির এক পর্যায়ে মেঝেতে পড়ে গিয়ে তার ছোট্ট হাতটা ছিলে গেছে। অফিস রুমের একপাশে থম মেরে বসে আছে দিয়া। লাল হয়ে আসা চোখ আর ফোলা মুখটা বড্ড বিধ্বস্ত লাগছে। নবনী ধীর পায়ে তার কাছে এগিয়ে গেল। পাশে বসে আদুরে স্বরে বলল, দিয়া মাম্মা, আমার সোনামণিটা বুঝি খুব ব্যথা পেয়েছে? উফ, তোমার তো খুব কষ্ট হচ্ছে সোনা। তাহলে ওষুধ লাগাচ্ছ না কেন? কই দেখি তো হাতটা। দিয়া মুখ তুলল না। বুকের উপর হাত দুটো আড়াআড়ি করে বেঁধেছে সে। মাথাটা নিচু করে রেখেছে। গম্ভীর স্বরে নবনীর দিকে না তাকিয়েই বলল, আমি তোমার সাথে একদম কথা বলবো না। তুমি পচা, তুমি আমাকে একটুও ভালোবাসো না। সকালে আমি কত অপেক্ষা করলাম, কিন্তু তুমি আমায় স্কুলে দিতে এলে না। তোমার সাথে আমার বিচ্ছেদ। তুমি যাও এখান থেকে, পাপ্পাকে আসতে বলো। দিয়া বিচ্ছেদ বলতে চেয়েছিল, এটা সে প্রায় কথায় ব্যবহার করে। নবনী এর মানে সহসায় না বুঝলেও ধারণা করতে পারল। শব্দটা যেন নবনীর বুকে তীরের ফলার মতো বিঁধল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এইটুকু একটা শিশু কতটা অভিমান জমিয়ে রেখেছে তা ভেবে নবনীর চোখ ভিজে এলো। সে দিয়ার মাথায় হাত রেখে বলল, খুব সরি মাম্মাম, সকাল থেকে রোজ মাম্মাম তোমাকে স্কুলে নিয়ে আসবে। এই যে প্রমিস করছি। এখন লক্ষ্মী মেয়ে হয়ে ওষুধটা লাগিয়ে নাও দেখি। নেভার। আমি বললেও না। গম্ভীর কণ্ঠস্বর শুনে দিয়ে একবার মুখ তুলে তাকালো, কিন্তু পরক্ষণেই আবার অভিমানে মুখ ফিরিয়ে নিল। দিব্য এসে দাঁড়িয়েছে। নবনী স্বস্তির শ্বাস নিল। দিব্য মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে তার মান ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু নবনীর কাছে সেই মুহূর্তটা যেন স্থির হয়ে গেল। তার পায়ের নিচের মাটি কাঁপছে। দিব্যর পিছনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে নবনীর সমস্ত শরীর হিম হয়ে এলো। অসীম, সে এখানে কিভাবে?
অসীমও স্তম্ভিত। সে তার বসের সাথে কোনো জরুরি কাজে বেরিয়েছিল, কিন্তু নিজের বসের মেয়ের স্কুলে এসে তার প্রাক্তন প্রেমিকা নবনীকে দেখবে তা ছিল তার কল্পনাতীত। দিব্য দিয়াকে কোলে তুলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তার রক্তিম চোখ দুটো স্থির হলো অসীমের উপর। শান্ত কিন্তু ধারালো গলায় সে বলল, অসীম, ইনি তোমার ম্যাডাম মিসেস দিব্য তালুকদার। কালকেই ওনার বিয়ে হয়েছে, আর আজকে সব ফেলে উনি এখানে। তুমি খুব ভালো করেই জানো আমি দিয়ার ব্যাপারে কতটা সচেতন। আমার পুরো পৃথিবী একদিকে আর আমার মেয়ে একদিকে। স্কুল থেকে যখন বারবার কল আসছিল তখন তোমার উচিত ছিল ফোনটা আমাকে দেওয়া, কিন্তু অন্তত নিজে রিসিভ করা। অসীম দিশেহারা বোধ করল। প্রবল এক অস্বস্তিতে কয়েকবার শুকনো ঢেক গিলে বলল, আই এম সরি স্যার। দিব্য একবার নবনীর দিকে চাইল, তার দৃষ্টিতে এক দুর্ভেদ্য গভীর্য। নিজেকে সংযত করে সে আবারও অসীমকে উদ্দেশ্য করে বলল, মনে রেখো, দিয়া আমার মেয়ে, ওর সমস্ত দায়ভার আমার। আগেও আমি দেখতাম, পরেও আমিই দেখব। আমার মেয়ের দায়িত্ব আমি অন্য কারোর উপর চাপাতে পারি না, তাই ভবিষ্যতে ওর কোনো বিষয়ে দায়িত্বহীনতা আমি বরদাস্ত করব না। অসীমের ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল। দিব্যর কথাগুলো আজ তীরের মতো তার গায়ে বিঁধছে। এই রাগকে অপমানের নাকি সামনে দাঁড়িয়ে থাকা নবনীকে দেখে, সেটা সে নিজেও জানে না। যে মেয়েটি কাল সে অভিজাত্যের দোহাই দিয়ে ছুঁড়ে ফেলেছিল, আর সে তার পরম শ্রদ্ধেয় বসের স্ত্রী। এই চরম সত্যটা হজম করা তার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নবনীর কানে যেন কোনো শব্দই পৌঁছাচ্ছে না। এই মানুষটার মুখোমুখি হওয়া মানে তার কাঁচা ঘায়ে লবণের ছিটে দেওয়া। দিব্য ম্যাডামের সাথে আরও কিছুক্ষণ কথা বলল, দেয়ার হাতে ওষুধ লাগালো, তারপর বেরিয়ে যেতে নিয়ে গম্ভীর কণ্ঠের নির্দেশ দিল, অসীম, ম্যাডামকে নিয়ে এসো। নবনী যেন রবটের মতো নিজের ভারী শরীরটা টেনে গাড়িতে বসালো। অসীম ড্রাইভিং সিটে, আর দিব্য তার পাশের সিটে। দেয়াকে পিছনের সিটে নবনীর পাশে বসিয়ে দেওয়া হয়েছে। ছোট দেয়া এখন একদম স্বাভাবিক। নবনী কেবল জানালার বাইরে চেয়ে রইল। গাড়ির ভেতরের থমথমে নীরবতা ভাঙল দিয়ার চঞ্চলতায়। আচমকা সে নবনীর হাতটা ধরে সজোরে এক ঝাঁকুনি দিল। ভাবনায় বুঁদ হয়ে থাকা নবনী চমকে উঠল। নিজেকে সামলে নিয়ে ঠোঁটের কোণে এক সিলতে হাসি ফুটিয়ে তুলল। দিয়া বড় বড় চোখ করে নবনীর দিকে তাকিয়ে বলল, তুমি কি স্যাড হয়ে গেছো? আমি তোমাকে বকেছি বলে কি তোমার রাগ হয়েছে? দেখো, পাপ্পা বলে বড়রা তো ভালোর জন্যই বকে, তাই স্যাড হতে নেই। ওসব তাড়াতাড়ি ভুলে যেতে হয়। আমি নিজেও তো তোমার উপর এংরি ছিলাম, কিন্তু দেখো আমি এখন সব ভুলে গেছি। নবনী দিয়াকে টেনে নিজের কোলে তুলে নিল, তার দুই গালে চুমু খেলো। তারপর দিয়ার সেই চোট পাওয়া হাতের তালুতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমি একটু রেগে নেই সোনা, আমি শুধু খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবছিলাম আমার ছোট মাটা বুঝি আমার সাথে সারা জীবনের মতো আড়ি করে দিল। এখন আমি একা একা কী করব? কিন্তু তুমি বড় হলে কি করে? দিয়া খিলখিল করে হেসে উঠল, হাসতে হাসতে বলল, ইস, তুমি কি ভীতু। দিয়া একদম ব্রেভ গার্ল, বুঝলে? আর দাদু বলে আমি বুড়ি। এবার বলো, বড় আগে নাকি বুড়ি? আচ্ছা, তোমার চোখে কি হয়েছে? নবনী তড়িঘড়ি করে হাতের উল্টো পিঠে চোখ মুছে ফেলল। ধরা গলায় সামনে নিয়ে বলল, আসলে চোখে কিছু একটা পড়েছে সোনা, তাই ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না। দিয়া মাথা নেড়ে বলল, কিন্তু আমি তো সব দেখতে পাই। আমার চোখ খুব পাওয়ারফুল। আমি কিন্তু আমার চোখ কাউকেই দেব না।